সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের নিউটনিয়ান বলবিদ্যা নামক যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের কিছু অংশ। তো সকলকে মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য অনুরোধ করছি। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা পেনের কালারটা চেঞ্জ করে যাই। ওকে, তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা। তো এই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের প্রথমে আমাদেরকে জানতে হয় যে আসলে এই যে বল, এই বলটা কি? বল হলো এক ধরনের বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করে বা পরিবর্তন ঘটাতে সহায়তা করে। ধরা যাক এটা একটা স্থির মানুষ বা একটা বস্তু, যেটাই হোক, গুলুগুলু করে দিয়ে দিই। ইনি কি অবস্থায় আছেন? স্থির অবস্থায় আছেন, স্থির অবস্থা। তো এনাকে বাহির থেকে কিছু একটা প্রয়োগ করা হলো, যে কারণে ইনি এনার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলো। তো তিনি কি করছেন? এখানে ধরেন দৌড় দিয়েছে, দৌড় দিয়েছে। তো স্থির অবস্থা থেকে সে দৌড় দিল, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হলো, অর্থাৎ গতিশীল হয়ে গেলেন, গতিশীল। ওকে, এই যে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা অথবা কোনো একটা বস্তুর গতিশীল অবস্থা থেকে আবার এই স্থির অবস্থায় নিয়ে আসা, অথবা এই দুটা অবস্থারই কোনো একটা অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে বাহ্যিক কারণ কাজ করে সেটাকেই বলা হচ্ছে বল। তাহলে বল কাকে বলে? বল হচ্ছে এক ধরনের বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল বস্তুকে স্থির বা তার অবস্থার পরিবর্তন ঘটাতে সহায়তা করে। তাহলে আমরা খুব সহজেই বল কাকে বলে সেটা জানতে পারলাম। ওকে, আমরা এগুলো ডিলিট করে দিই। এরপরে আসি, বলের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, কি করে? আমরা এক লিখতে পারি, প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করে। ওই আগের কথায় চলে আসলো, স্থির বস্তুকে গতিশীল স্থির বস্তুকে গতিশীল করে, অর্থাৎ বল ত্বরণ তৈরি করতে পারে। বল ত্বরণ তৈরি করতে পারে, অর্থাৎ F = ma, অর্থাৎ বলের পরিমাণ যত বাড়বে ত্বরণের পরিমাণ তত বৃদ্ধি পাবে, অ্যাক্সেলারেশন তত বৃদ্ধি পাবে। ওকে, এরপরে 2 নম্বরে আসি, কি বৈশিষ্ট্য বলেছে? এই বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি পায় অথবা বস্তুর বিকৃতি ঘটে। অর্থাৎ ধরেন এইটা একটা বস্তু, এই বস্তুকে কোনো একটা বাহ্যিক কারণ বা বল প্রয়োগ করা হলো, করার ফলে এই বস্তুটা দেখা গেল এরকম হয়ে গেল। তার মানে এটা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। আর বল প্রয়োগের কারণে এই যে বল, এই বল প্রয়োগের কারণে এই স্বাভাবিক বস্তুটার কি হয়ে গেল? বিকৃত হয়ে গেল। তাহলে বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থা থেকে তার অবস্থার পরিবর্তন ঘটতে পারে অথবা তার অবস্থার বিকৃত হতে পারে। ওকে, এরপরে 3 নাম্বারটায় আসি। 3 নাম্বার বৈশিষ্ট্যতে কি বলা হয়েছে?
প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগের তথা গতির দিক পরিবর্তন করতে পারে। অর্থাৎ একটা বস্তু এখানে ছিল, তাকে যদি এদিক থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা এইদিকে যেতে পারবে। আবার যদি এদিক থেকে আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা এইদিকে যাবে, অথবা আমি যদি উপর থেকে বল প্রয়োগ করি তাহলে এইদিকে আসবে, অথবা কোনাকুনি যদি দেই তাহলে বস্তুটা এইদিকে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগের অর্থাৎ গতির দিক পরিবর্তন হতে পারে। কি হয়? গতির দিক পরিবর্তন হয়। পরিবর্তন হয়। ওকে, এরপরে 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলেছে? বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল কেমন হিসেবে কাজ করে বা কি হিসেবে কাজ করে? জোড়ায় জোড়ায় কাজ করে। জোড়ায় জোড়ায় কাজ করে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি বলের বৈশিষ্ট্যের মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়? প্রথম অবস্থায় স্থির বস্তুকে গতিশীল করে, অর্থাৎ বল ত্বরণ সৃষ্টি করতে পারে। F = ma আমরা সূত্র জানি। 2, স্বাভাবিক অবস্থা থেকে বল প্রয়োগের ফলে তার অবস্থার পরিবর্তন হয়। 3, গতির দিক পরিবর্তন হতে পারে। আর একটা কি? 4, জোড়ায় জোড়ায় কাজ করে। ওকে, তাহলে আমরা খুব সহজেই বলের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা আসি বলের মাত্রা নিয়ে। এখানে একটা ইম্পর্টেন্ট যে বলের এসআই একক হলো নিউটন। এসআই একক হচ্ছে নিউটন। আর যদি FPS পদ্ধতিতে যদি বলি তাহলে এটা হবে পাউন্ডাল। কিসের একক? বলের একক। বলের একক এসআই পদ্ধতিতে নিউটন আর এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল। তাহলে 1 পাউন্ডাল কাকে বলা হয়? পাউন্ডাল সমান আমরা বলতে পারি যে বল 1 পাউন্ড ভর বিশিষ্ট কোনো একটি বস্তুতে প্রযুক্ত হয়ে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। অর্থাৎ আমি 1 পাউন্ড ভর বিশিষ্ট কোনো বস্তুতে প্রযুক্ত হয়ে ত্বরণ কেমন সৃষ্টি করবে? 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করবে। করার ফলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে 1 পাউন্ডাল। বুঝা গেল? ওকে, এখন যদি বলা হয় 1 নিউটন কাকে বলে, তখন আমরা কি বলবো? যে কোনো একটি F = আমরা জানি ma। এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটি বস্তুর ভর 1 কেজি হলে এবং ওই বস্তুটির উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ কাজ করে তাহলে ভর ও ত্বরণের গুণফলকেই বল বলা হবে, অর্থাৎ 1 নিউটন বলা হবে। এখন যদি বলা হয় 10 নিউটন কাকে বলে? খুবই সহজ, আমরা লিখতে পারি 10 নিউটন সমান এখানে লিখতে পারি 10 কেজি ভরের একটা বস্তু গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। অর্থাৎ কোনো বস্তু যদি 10 কেজি ভরের হয় এবং এই বস্তুটার উপরে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ কাজ করে তাহলে ওই 10 কেজি ভর বিশিষ্ট বস্তু এবং 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বিশিষ্ট বস্তুর মধ্যবর্তী যে গুণফল, এই গুণফলের যে মান সেটাকে বলা হচ্ছে 10 নিউটন। ওকে, তাহলে এখন যদি বলা হয় যে বলের মাত্রা কি এবং বলের একক কি, আমরা প্রথমে একক বের করি। একক F = আমরা কি দেখলাম? ma। m কে যদি আমরা ভাঙি তাহলে কেজি পাবো এবং a থেকে আমরা পাবো ত্বরণ।
ত্বরণকে ভাঙলে পারে ভি ভাগ টি। তো এখানে কেজি আছে গুণিতক ভি, ভেলোসিটি কি হবে মিটার পার সেকেন্ড এবং টাইমটা সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি আমরা মাত্রা বের করি তাহলে পাবো কি পাবো, কেজি আগে লিখি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি এম, আর মিটারটাকে এল এ প্রকাশ করা হয় এবং সেকেন্ডটাকে টিতে, অর্থাৎ এম এল পার টি স্কয়ার, এম এল পার টি স্কয়ার। এটাই হচ্ছে কিসের একক, বলের মাত্রা, অর্থাৎ এফ এর মাত্রা হলো এম এল পার টি স্কয়ার। ওকে, তাহলে ভর ও ত্বরণের গুণফল দ্বারাই আমরা কি নির্ণয় করতে পারি, ভর গুণিতক ত্বরণ, এই দুটা মিলেই আমরা পেতে পারি বল, কেননা এফ ইকুয়াল টু এম এ, যা এটার সাথে পুরোপুরি মিলে যায়। ওকে, এরপরে আসি আমরা বলের প্রকারভেদ নিয়ে কাজ করব। বলের প্রকারভেদ, বলের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো এবার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি মৌলিকতা অনুসারে প্রকৃতিতে 4 ধরনের বল আছে। কি অনুযায়ী, মৌলিকতা, এই মৌলিকতা অনুসারে প্রকৃতিতে 4 ধরনের বল আছে। কয় ধরনের, 4 ধরনের, 4 ধরনের বল আছে। ওকে, অন্য যে কোনো ধরনের বলকে এই 4টি বলের যে কোনো একটি বা একাধিক বল দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। মৌলিক বলগুলো হলো 1 মহাকর্ষ বল, নামগুলো সবাই আমরা শুনেছি, মহাকর্ষ বল। 2 তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। 3 সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। 4 বলতে পারি দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এগুলোর ইংরেজি নামগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। 2 ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর এটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। তাহলে প্রকৃতিতে মৌলিকতা অনুসারে 4 ধরনের বল পাওয়া যায়, যাদের প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্বিতীয়টা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং তৃতীয়টা হচ্ছে সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর পরেরটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। ওকে, এখন এই বলগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। প্রথমে আসি আমরা মহাকর্ষ বল নিয়ে। মহাকর্ষ
বল নিয়ে। ওকে, মহাকর্ষ বলে কি বলা হচ্ছে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। ধরেন এটা একটা মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটা বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল, আমরা প্লাসটাকে দিয়ে আকর্ষণ বোঝানোর চেষ্টা করছি। আকর্ষণ বল। তো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। হ্যাঁ, এই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি বুঝতে পারা গেল? ওকে, এরপরে আসি, এই বলের পরিমাণ ক্রিয়াশীল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ধরেন এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স Fg। কি বলা হয়েছে যে দুটি বস্তু m1 এবং m2 এদের গুণফলের সমানুপাতিক এবং আবার কি বলা হলো এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা কয়টা অংশ পেয়েছি? দুইটা অংশ পেলাম। এক, এই মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ দুটি বস্তুর যে ভর আছে এই ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এই দুটাকে একত্রিত করি তাহলে পাবো Fg সমানুপাতিক m1 গুণিতক m2 গুণিতক 1/d²। তাহলে আমরা লিখতে পারি এটাকে এইভাবে, সমানুপাতিকটাকে তুলে দিয়ে g লিখলাম সমানুপাতিক ধ্রুবক m1 m2/d²। অনেকে এই d²টাকে r² এর সাথে তুলনা করে, তাহলে যদি r দেই তাহলে কি হবে? g equal to m1 m2/r²। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স সমান সমান আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। কি খুব সুন্দর না? আমরা 9-10 এটা পড়েছি যে Fg equal to g of m1 m2/r²। তাহলে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দুটা বস্তুর যে মধ্যবর্তী ভর, এই ভর হচ্ছে কি গুণফলের সমানুপাতিক হচ্ছে মহাকর্ষ বল, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব থাকে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা সবাইকে সুন্দরভাবে মনে রাখতে হবে। ওকে, এখন আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদ্বয়ের মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। তাহলে এই মহাকর্ষ বল ক্রিয়াশীল হওয়ার জন্য কোন কণার প্রয়োজন পড়ে? এটা হচ্ছে গ্র্যাভিটন। গ্র্যাভিটন, এই গ্র্যাভিটন কণার প্রয়োজন পড়ে, যে কারণে এই মহাকর্ষ বলটা সৃষ্টি হয়। অর্থাৎ মহাকর্ষ বল মাধ্যমিক প্রকৃতির উপরে কখনোই নির্ভরশীল নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথা। সেটা কি যে এই মহাকর্ষ বলটা কখনোই মাধ্যমের উপরে নির্ভরশীল নয়। নির্ভরশীল নয়, অর্থাৎ মাধ্যম ঘন হোক বা পাতলা হোক বা শূন্য মাধ্যমে হোক, মানে যে কোনো মাধ্যমেই হোক না কেন, দিস ইজ নট ম্যান্ডেটরি ফ্যাক্ট। ওকে, এরপরে কি বলা হয়েছে? এই মহাকর্ষ বল অত্যন্ত দুর্বল এবং আকর্ষণধর্মী বল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে? খুবই দুর্বল ও আকর্ষণধর্মী বল। আকর্ষণধর্মী
ধর্মী বল, ধর্মী বল। ওকে, তাহলে আমরা খুব সহজেই গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে জানতে পারলাম। এরপরে আসি 2 নম্বরে আছে তড়িৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে কি বলা হয়েছে যে দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে এবং দুটি চুম্বক পদার্থের মধ্যে এক ধরনের বল ক্রিয়াশীল থাকে। ধরেন আহিত দুটি বস্তু, কি অবস্থায়? আহিত বা চার্জিত যেটাই বলেন, এদের মধ্যে কি হয়? দুটি চুম্বক পদার্থের, আবার দুটো ধরেন চুম্বক পদার্থ, দুটি চুম্বক পদার্থ, এই চুম্বক পদার্থের মধ্যে এক ধরনের বল ক্রিয়াশীল হয়। এদেরকে যথাক্রমে কুলম্বের তড়িৎ এবং চুম্বক বল বলা হয়ে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বস্তুত আপেক্ষিক গতিতে পরিভ্রমণরত দুটি আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বলই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। যখন তড়িৎ আধান বা চার্জগুলো গতিশীল হয় তখন তারা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আবার পরবর্তী চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করে। যাহাই চুম্বক ক্ষেত্র তাহাই পরবর্তীতে তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? ধরেন চুম্বক ক্ষেত্র পরবর্তীতে আবার তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করবে। তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করবে, উৎস হিসেবে কাজ করবে। মনে থাকবে? ওকে, এরপরে কি বলা হচ্ছে? এই তড়িৎ চুম্বকীয় বলটা সাধারণত কেমন হয়? ভরহীন, খুবই ইম্পর্টেন্ট, ভরহীন, চার্জহীন, ফোটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কার্যকর হয়ে থাকে। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচুম্বকীয় বল ভরহীন ও চার্জহীন ফোটন কণা নামক এক ধরনের কণার মাধ্যমে ক্রিয়াশীল হয়ে থাকে। স্থিতিস্থাপক মানে আমরা কয়েকটা উদাহরণও জানতে পারি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল, বিশেষ করে স্থিতিস্থাপক বল। আবার আরেকটা আছে আণবিক গঠন, আরেকটা আছে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। এইগুলো সবকিছু মিলেই কি ঘটে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর ক্রিয়া ঘটে। আমরা এটাকে সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারি আরাস্থি দিয়ে। আতে আণবিক গঠন, রাতে রাসায়নিক বিক্রিয়া, আর দন্তাশয়ে যুক্ত থয়ে রস্যইকার স্থি মানে স্থিতিস্থাপক বল। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও আমাদের জানা হয়ে গেল। ওকে, এরপরে আসি সবল নিউক্লিয় বল। 3 নাম্বার কি ছিল? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ছিল। ওকে, এখানে কি বলা হয়েছে একটু দেখি, যে একটি পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। অর্থাৎ ধরেন এটা একটা পরমাণুর এখানে নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের ভিতরে আমরা কি পাবো? প্রোটন পাবো
প্লাস নিউট্রন পাবো। অর্থাৎ এটা নিউক্লিয়াস, আর এর ভিতর ধরেন এর ভিতরে পি প্লাস এন প্রোটন এবং নিউট্রন, এটার সমন্বয়ে গঠিত হচ্ছে একটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস গঠিত হয় কি কি নিয়ে? প্রোটন এবং নিউট্রন নিয়ে। এরপরে বলা হচ্ছে কি, বিজ্ঞানীদের ধারণা যে নিউক্লিয়নের মধ্যে মেসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। তাহলে এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা ক্রিয়াশীল হয় অ্যাকচুয়ালি কোন কণার মাধ্যমে? খুবই সহজ, সেটা হচ্ছে মেসন কণা। মেসন কণা, এই মেসন কণার কারণেই এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা ক্রিয়াশীল হয়ে থাকে। এই বলটার প্রকৃতি কেমন হবে? এক, আকর্ষণধর্মী, তারপরে হচ্ছে স্বল্প মাত্রা পাল্লাও বলা যায়, স্বল্প পাল্লা বিশিষ্ট, আর একটা বলা যায় চার্জ নিরপেক্ষ এবং নিউক্লিয়াসের বাহিরে ক্রিয়াশীল নয়। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে দুইটা। এক, এটা প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে একটা নিউক্লিয়াস গঠিত হয় এবং এই নিউক্লিয়াসের ভিতরে যে এক ধরনের মেসন কণার পারস্পরিক বিনিময়ের কারণে এই বলটা কার্যকর হয় এবং এই বলটা দেখতে আকর্ষণধর্মী হয়, এরা স্বল্প পাল্লা বিশিষ্ট হয়ে থাকে, এরা চার্জ নিরপেক্ষ হয়, নিউক্লিয়াসের বাইরে এই বল কখনো ক্রিয়াশীল হয় না। এই কয়েকটা কথা জানলে পরে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। পরীক্ষায় আসবে যে কোন কণার কারণে এই বলটা কার্যকর হয় অ্যাকচুয়ালি, এটা এখান থেকে। ওকে, এরপরে আমরা 4 নাম্বার বল নিয়ে পড়ব। সেখানে কি বলা হয়েছে? 4 নাম্বার বল, এটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। ওকে, এখান থেকে আমরা কিছু অংশ জেনে নিই। সেটা হচ্ছে যে প্রকৃতিতে বেশ কিছু মৌলিক পদার্থ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি। এই সমস্ত নিউক্লিয়াসকে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস। কি বলা হয়? তেজস্ক্রিয় নিউক্লিয়াস। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে? এই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়। এখান থেকে কয় ধরনের রশ্মি নির্গত হবে? 3 ধরনের রশ্মি নির্গত হবে। একটা হচ্ছে আলফা রশ্মি, 2 হচ্ছে বিটা রশ্মি, আর 3 হচ্ছে গামা রশ্মি। এটাকে আলফা বলা হয়, আলফা, বিটা, আর এটা হচ্ছে গামা। ওকে, তাহলে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়। 1 আলফা রশ্মি, 2 বিটা রশ্মি এবং 3 গামা রশ্মি। ওকে, এরপরে কি বলা হচ্ছে? যে বোসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বলটা কার্যকর হয়। তাহলে এই বলটা কার্যকর করার জন্য কোন কণার প্রয়োজন পড়ে? বোসন কণার প্রয়োজন পড়ে। ওকে, এখান থেকে এইটুকুই বেশি বেশি জানতে হবে। এরপরে আর কিছু অংশ আমাদেরকে জানতে হবে এই বল সম্পর্কে, তাহলেই
আজকে আমাদের টপিকটা এখানেই শেষ হয়ে যাবে। যেমন জেনে রাখার জন্য, জেনে রাখি, ভবিষ্যতে কাজে দিবে এটা। 1, সবল নিউক্লিয় বলের কারণে প্রোটন ও নিউট্রন একত্রে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে। কিসের কারণে? ওই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা, এটার কারণে কি হয়? প্রোটন প্লাস নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে, নিউক্লিয়াস গঠন করে। এই বলের বাহক কণিকা হলো, বাহক কণিকা, বাহক কণিকা, কণিকা হলো মেসন কণা ও গ্লুয়ন, গ্লুয়ন কণা। অনেক সময় মেসন দেয়া থাকে না, গ্লুয়ন দেয়া থাকে, তখন গ্লুয়ন দাগাই দিবেন, তাহলেই হয়ে যাবে। 2 নম্বরে কি? দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়। তার মানে উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে এই যে বিটা, এটা ক্ষয় হয়। এবং এই বলের বাহক, বাহকটা কে? বাহকটা হলো ডব্লিউ ও জেড বোসন কণা। মনে থাকবে? ওকে। এরপরে 3 আসি। 3 কি বলা হয়েছে? যে তড়িৎ চুম্বকীয় বলের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে পরমাণু গঠন করে। তড়িৎ চুম্বকীয় বলের কারণে, তার মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স এর কারণে ইলেকট্রন পরমাণুর সাথে, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে অ্যাটম বা পরমাণু গঠন করে। মনে থাকবে? তাহলে এই যে পরমাণু গঠন করলো বা পরমাণুর সাথে সম্পৃক্ত হয় যে বলের কারণে ইলেকট্রনটা, সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে। এরপরে 4 কি বলা হচ্ছে? 4 বলা হচ্ছে, এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে এদের আবার বাহক কণা কি? আগেকার গুলোর বাহক কণা জানলাম, তো এটার বাহক কণা জানবো না? এটার বাহক কণা হচ্ছে ফোটন কণা, ফোটন কণা। এবার আসি 4 কি বলা হচ্ছে? মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। তার মানে হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স কি করবে? অনেকগুলো নক্ষত্র, ঠিক আছে, এই নক্ষত্র লিখি আগে, নক্ষত্রগুলোকে কি করবে? একত্রিত করে একটা গ্যালাক্সি গঠন করবে, আর এদের বাহককে, বাহক হলো গ্র্যাভিটন, কণা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রকৃতিতে যে মৌলিকতা অনুসারে 4 ধরনের বল পাওয়া যায়, সেই বল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সকলে ভালোভাবে বুঝেছ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আমরা পরবর্তী যে মডিউলগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।